আলোচকবৃন্দ এবং আপনারা যারা কোর্টের সময়ের পরও কষ্ট করে শুনছেন, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে এবং আমাদের সংগঠন সুপ্রিম কোর্ট বারের সংবিধান সংরক্ষণ কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি সাধারণত কখনোই কোথাও বক্তৃতা দিতে বিব্রত বোধ করি না, কখনোই না, স্কুল জীবন থেকে না। কিন্তু কিছু কিছু সময় ধরেন কোনো অনুষ্ঠানে আমার বাবা উপস্থিত আছেন, অথবা এখানে যিনি উপস্থিত আছেন বাংলাদেশের সাবেক অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল জনাব মনসুর হাবিব সাহেব, এই কোর্টে আমি তার হাত দিয়েই আমার এই কোর্টের যাত্রা, এবং আজকে আমি যতটুকুই লয়ার হয়েছি বা হওয়ার চেষ্টা করছি তার কাছ থেকেই আমার শেখা। এবং আপনারা অবাক হবেন, এরকম সিনিয়র পাবেন না যে চেম্বারে কাজের পরে আধা ঘন্টা ইচ্ছা করি আমরা দুইজন নানা বিষয়ে দ্বিমত করতাম। যখন আমার হাইকোর্টে লয়ার হিসাবে বয়স মাত্র 1 মাস, উনি আমার রাজনীতির বিশ্বাস জানতেন, ওনার রাজনীতিক বিশ্বাসও আমি জানতাম। এই ধরনের একজন মানুষ। এবং আরও আমাদের জাবের ভাই আছেন, অন্যান্যরা লেখক শিবিরের সাধারণ সম্পাদক, এবং ফয়জুল হাকিম লালা ভাই। ফয়জুল হাকিম ভাইয়ের যে সাহস, যে দৃঢ়তা, আমি এটা বলি মূল আলোচনায় ফিরি যে ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা বোধ হয় 91-90-এর শেষের দিক হবে, ফয়জুল ভাইয়ের মনে আছে কি না, আমি ছাত্র ইউনিয়নের একজন কর্মী ছিলাম, পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করেছি। তখন আমি ঢাকা মহানগরের ছাত্র ইউনিয়ন করি। ওই সময় 90-এর জানুয়ারিতে আমাদের ছাত্র ইউনিয়নের সরাসরি আমরা অঙ্গ সংগঠন ছিলাম না, যা ভাবাদর্শগত ছিল। তো বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, যেটা মনি সিংয়ের নেতৃত্ব দিয়েছে মোহাম্মদ ফরাদ, সাইফুদ্দিন মানিক, মুজিবুল ইসলাম সেলিম, এখন অন্যরা, তো আমরা ছাত্র ইউনিয়ন বিশাল মিটিং করছি, ওর মধ্যেই ভিসির বাসার একাংশ ছাত্র ফেডারেশনও ঘেরাও করছে। তো ওইখানে লালা ভাই আমাদেরকে উদ্দেশ্য করে বলল, পদযাত্রা আর রথযাত্রা করে এরশাদ আর সমাজ বদল হবে না। লালা ভাইয়ের মনে আছে কি না, আমার কানে এখনো বাজে। তখন ছাত্র ইউনিয়নের সভাপতি হচ্ছে মোস্তাফিজুর বাবুল। তা আমরা অনেকে বাবুল ভাইকে গিয়ে বলে, বাবুল ভাই দেখছেন কি বলে, সে তো আমাদের বন্ধু মানুষ, বলবেই, এটাই গণতন্ত্র। আমি এই উদাহরণ আরও দিলাম যে অন্তত স্বৈরাচার এরশাদের আমলেও এই পরিবেশটুকু ছিল। মধুর ক্যান্টিনে সব ছাত্র সংগঠন বসত, নানা বিষয়ে দ্বিমত হতো, কিন্তু আমাদের যে স্বাদের গণতন্ত্র 91 থেকে আমরা পেলাম, লাস্ট 2024-এর 5 আগস্ট বা এই ফ্যাসিবাদী আমল বাদ দিলে তার আগেও আমার বাসা পরিবাগে, বাসা মানে ভাড়া বাসা, আমি যখন 2003-এ রিকশায় আসতাম, আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে আপনার শাহবাগ থানাটার সামনে প্রত্যেক রিকশা চেক করত। তো তখন ধরেন আজ থেকে 2003 মানে এখন 2024, আজ থেকে 21 বছর আগে, আরও আমরা তরুণ ছিলাম, হয়তো ছাত্রই মনে হতো। তা আমি তো সবসময় যারা আমাদের নেতা মনোয়ার বেশি ভালোবাসে বলে বলেছে, আমি অত যোগ্য না, কিন্তু আমি সবসময় প্রতিবাদ করি। তা আমি একদিন জিজ্ঞেস করলাম, ভাই প্রত্যেকদিন আমার ব্যাগ চেক করেন কেন, আমি তো লয়ার। বলে না, আমরা চেক করছি ছাত্রলীগ ক্যাম্পাসে যাতে ঢুকতে না পারে। তদানীন্তন জাতীয়তাবাদী ছাত্রদল চেকপোস্ট বানিয়েছে শাহবাগের এখানে একটা, নিউ মার্কেটের গেটের ওখানে একটা, পলাশীর বাজারে এখানে একটা। ঠিক আছে, কি করা। আবার 10-11 সালে, তখন আমার গাড়ি হয়েছে প্রফেশনের বদলতে, জনগণের দোয়ায়, আমার গাড়ি আবার থামায়। কি ব্যাপার? তো ছাত্রলীগের অনেক হয়তো 2-1 চিন্তা টিভি বলে, না ভাই আপনি জানেন না কেন, তো আপনারা চেক করছেন কেন? বলে আমরা চেক করছি যাতে ছাত্রদল ক্যাম্পাসে ঢুকতে না পারে। এই যে আজকে আমাদের যে আলোচনার বিষয়বস্তু, যে জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতি ও জনগণের হাতে ক্ষমতা, এইটা অত্যন্ত একটা সময়োপযোগী এবং খুবই গভীর, খুবই জটিল বিষয়। এইখানে যে এই ধরনের অপ্রিয় আলোচনায় যে আপনারা যে কয়জন উপস্থিত হচ্ছেন, অনেক কয়জনই, এটাই বড় শক্তি। কারণ এইখানে এই ধরনের আলোচনাগুলো আমাদের, এখন আমরা কি দেখছি, আমরা দেখছি যে কেউ কেউ
কোনো কথা নেই, বার্তা নেই, কোনো মতে খালি ক্ষমতায় বসায় দিলেন যেভাবেই হোক। আবার কেউ কেউ সংস্কারের কথা বলছে, কিন্তু সংস্কার কিভাবে হচ্ছে, কিভাবে হবে, কিভাবে এটা একটা যুদ্ধই সংস্কার হবে, সংস্কার বললেও তো অ্যাকচুয়ালি ভুল। কারণ ৭২ থেকেই আমরা সংগঠনগুলো, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো গড়িনি। যতটুকু উত্তরাধিকার পেয়েছিলাম সেগুলো আমরা নষ্ট করেছি। তো সেই সংস্কারে তো ৫ মাস অনেক সময়। আপনি বলেন, এখানে উপস্থিত আইনজীবী আমার স্যার, মনসুর স্যার সহ আমাদের জাভেদ স্যারকে আমি বলি, বিচার বিভাগ সংস্কারে শাহ আবু নাইম সাহেব এই স্যারদের সঙ্গে বসে তো 15 দিনের মধ্যে একটা রিপোর্ট দেওয়া যায়। এই আলাল ভাই আমাদের বারে নেতৃত্ব দিয়েছে। কিছু আন্দোলন তো আমরা 50 বছর ধরে করছি, কিভাবে বিচারপতি নিয়োগ হবে, কিভাবে অ্যাটর্নি জেনারেল অফিস নিয়োগ হবে, সেম অ্যাজ ইলেকশন কমিশন। তো কোথাও যেন একটা ছন্ন ছাড়া দেখছি। আরেকটি বিষয়, আমার সর্বজন সদ্য সিনিয়র যেহেতু অতীতে ফিরে গিয়েছেন, অত্যন্ত গর্বের 1950-এর খাপড়া ওয়ার্ডে কমিউনিস্ট পার্টির, মানে অনেকে তো জানে যে 1975-এর 3রা নম্বর প্রথম জেল হত্যা, আসলে প্রথম জেল হত্যা 1950-এর 24শে এপ্রিল, খাপড়া ওয়ার্ড দিবস। বামপন্থীদের পুলিশ গুলি করে হত্যা করে। একজনের নাম মনে আছে আমার, কম্পরাম সিং, আরো অনেকে। আমরা যে 2 নেত্রী প্রথম বাংলাদেশের নেত্রী বলি, এটাও ঠিক না। আমাদের এখানে প্রীতিলতা ওয়াদ্দেরা ছাড়াও একজন বিশাল নেত্রী ছিলেন ইলামিত্র, জমিদার বধূ। তদানীন্তন রাজশাহী, আজকে চাপায়ের নাচলে কৃষক বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল জমিদার বাড়ির পুত্রবধূ হয়ে। এবং তার উপরে পাকিস্তানি বর্বর পুলিশ বাহিনী এমন নির্যাতন করেছিল যে উনি যখন রাজশাহী কোর্টে ওনার নির্যাতনের বর্ণনা দিচ্ছিলেন, তখন অনেকে মানা করেছিল, আপনি সালটা চিন্তা করেন 1951, যে আপনি এগুলো বলেন না। কিন্তু সেই মহিষী নারী ইলামিত্র, পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টির নেত্রী, উনি বলেছে আমার পর যা যা হয়েছে তাই বলবো। এবং উনি বলেছিলেন কিভাবে ওনার বিশের সঙ্গে ডিম প্রবেশ করিয়ে দিয়েছিল পুরুষ পুলিশ, গরম ডিম, বর্বরতা। আমাদের দুর্ভাগ্য, আমরা ইলামিত্রদের ধরে রাখতে পারিনি, নাকি ইলামিত্ররাই আমাদের ছেড়ে চলে গেল, সেইটা আরেকটা বিতর্কের বিষয়। যদিও পশ্চিমবঙ্গে যাওয়ার পরে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সিপিআই করতেন, এবং সিপিআই থেকে ভারতবর্ষের সবচেয়ে বড় পার্লামেন্ট রাজ্যসভার মেম্বার হয়েছিলেন। আমি ইচ্ছা করে এই অতীতের প্রসঙ্গ আরো যুক্ত করলাম, যে আমরা যদি আমাদের ইতিহাস, ভূগোল, সংস্কৃতি না জানি, তাহলে আমাদের বড় মুশকিল। আমাদের 2টি বড় দলের মুক্তিযুদ্ধের ইতিহাস কি? একটি দলের ইতিহাস, তার কন্যা এখন পালিয়ে আছে, তার সব লোকই পালানো মানে কি? আমি আমার মুক্তিযোদ্ধা পিতাকে জিজ্ঞেস করছিলাম যে বাবা, 71-ও কি এত লোক পালিয়েছিল আওয়ামী লীগের? পালানো মানে 330 এমপি, সব জেলা কমিটি, থানা কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি, বুদ্ধিজীবী, আমাদের সুপ্রিম কোর্টে বাংলাদেশের প্রধান বিচারপতি, অন্যান্য বিচারপতি, বারের প্রেসিডেন্ট সেক্রেটারি, অ্যাটর্নি জেনারেল, অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল। আর বাইতুল মোকাররমে তো হাস্যরসী আছে, এসে জোহরের নামাজের সময় খতিব খুঁজে পায় না, খতিব পালায় গেছে, তো এখনো পলাতক। তো এই পলাতকে, অথচ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের বয়ান হচ্ছে না 52, না 62, না 69, না 71। আপনারা এখানে যারা তরুণরা আছেন, আমি অনুরোধ করব, বদরুদ্দীন ওমর সাহেবের ভাষা আন্দোলনের উপর 3 খণ্ডের বই আছে। এই যে আমাদের শাহবাগের আজিজ মার্কেট, আরো কনকর্ড এম্পেরিয়াম আছে, ওখানে অনেক বই পাওয়া যায়। এগুলো না পড়লে হবে না, খালি মোবাইল ইতিহাস পড়লে আর হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ইতিহাস পড়লে হবে না। বদরুদ্দীন ওমর সাহেবের ভাষা আন্দোলনের বই পড়বেন, অন্যতম নির্মোহ ইতিহাস তিনি লিখেছেন। অথচ শেখ হাসিনা একটা তত্ত্ব গত 15 বছর ধরে দিছে যে বঙ্গবন্ধু শেখ মুজিব ওইখানে পায়খানার দরজা দিয়ে কোন দিক দিয়ে কি চিঠি দিছে, তি দিয়ে কি ভাষা আন্দোলন হয়েছে। অথচ রিয়েল খবর হচ্ছে ভাষা আন্দোলনে তদানীন্তন 2টি বড় রাজনৈতিক দল ছাত্রদের 144 ধারা ভঙ্গ করতে মানা করেছিল। একটা ছিল পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ, তারা মনে করেছে নির্বাচন বন্ধ হবে, ভেঙো না। আর পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি
বলেছিল এমনি অনেক নিপীড়ন নির্যাতন, তোমরা 144 ধারা ভাঙলে আরো নির্যাতন আসবে। সেদিন গাজীউল হক, ভাষা মতিন সহ অন্য সবাই সেই স্বতঃস্ফূর্ত ছাত্র আন্দোলন, যেটা আমাদের জেনেসিস, যার বেসিস এই 62, 69, 71 ফয়জুল হাকিম লালা ভাইদের নেতৃত্বে আমরা 90 করেছি। দুই নেত্রী বুঝার আগেই সর্বদলীয় ছাত্র ঐক্য গড়ে উঠেছে। কাজে আমি দীর্ঘ আলোচনা করব না। আমি হতাশ না আশাবাদী এই বিতর্কে না গিয়ে আমি যেটা মনে করি যে আমরা যারা বাংলাদেশের নাগরিক, আমরা নাগরিক হয়ে থাকতে হবে। আপনার রাজনৈতিক বিশ্বাস থাকবেই, কোনো রাজনৈতিক কর্মী হবেনি বা নেতা হতে পারেন, কিন্তু নাগরিক হিসাবে নাগরিক দায়িত্ব পালন করতে হবে, যেটা জুলাই 36 বিপ্লবে আমাদের নাগরিকরা তার ছেলে মেয়েকে বাঁচানোর জন্য করেছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি 90-তে আমি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র, বা আমাদের স্কুল জীবন থেকে রাজনীতি শুরু হয়েছিল এরশাদের বিরুদ্ধে। 90-এ এরশাদ বিরোধী আন্দোলন এত সাধারণ জনগণ রাজপথে নামেনি যেভাবে জুলাই 36-এ নেমেছে। তো সুতরাং আমাদেরকে নাগরিক হয়ে থাকতে হবে। আমরা যখনই আমাদের ভালোবাসা, দেশের প্রতি আমাদের অনুরাগ, দেশের প্রতি আমাদের দায়িত্ব কোনো নেতা নেত্রীর কাছে বন্ধক দেব, তখন আর ওই নেতা নেত্রী বন্ধকের সঠিক ব্যবহার করে না। এটা হচ্ছে 54 বছরের নির্মম অভিজ্ঞতা। হ্যাঁ, সেইখানে যারা প্রকৃত অর্থে বাংলাদেশের মেহনতি মানুষের রাজনীতির মাধ্যমে পরিবর্তন আসাটাই সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, কিন্তু যা কিছুই ঘটেছে এইবার জুলাই 36-এ, এর মধ্যে থেকে যতটা বহিঃস্রোতের মধ্যে অন্তত কিছু কিছু প্রতিষ্ঠান যদি গড়ে তোলা যায়, একটা শক্ত সাংবিধানিক কাঠামোর মধ্যে রাখা যায়, সেটাও আমাদের জন্য অনেক বিষয়ের জন্য মঙ্গল হবে। আর এখানে যেহেতু সুপ্রিম কোর্ট বিষয়, সুপ্রিম কোর্ট অঙ্গনে আপনারা প্রোগ্রাম করছেন আপনাদের সংগঠন, আমি এই সুযোগে বলে রাখি, আমরা জানুয়ারির 15 তারিখ থেকে বারের একটা সংস্কার আন্দোলন শুরু করব, যে বারে তারাই ভোটার হবে যারা সুপ্রিম কোর্ট বারে সারাক্ষণ প্র্যাকটিস করে। আমাদের এখানে 2003 সালে বিএনপির অনেক বিষয়ে আমাদের দ্বিমত থাকতে পারে, বিএনপি অনেক ভালো কাজও করেছে। 2003 সালে সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া এবং তার সুযোগ্য আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ সাহেব প্রয়াত, উনি একটা আইন করেছিলেন যে অনেকবারের ভোটার থাকতে পারো, কিন্তু মেম্বার থাকতে পারো, কিন্তু ভোট দিবা তুমি একটা। এবং যার বেসিসে 2003 থেকে আমাদের বারের নির্বাচন 2011 পর্যন্ত অত্যন্ত ভদ্র পরিবেশে হতো। ভদ্র মানে আমি বলছি যে টাকার খেলা ছিল না, রাজনৈতিক দলবাজি ছিল না, লন্ডন থেকে প্যানেল আসতো না, ওই যে আপনার গুলশান থেকে আসতো না, গুলিস্তান থেকে আসতো না, এখন হয়তো লুটিয়ান দিল্লি থেকে আসবে। এক মহিলা লুটিয়ান দিল্লিতে আছে না এখন। তো এগুলো বন্ধ করার জন্য, কারণ সুপ্রিম কোর্ট বার স্বাধীন থাকা যে জরুরি, এইটা বিএনপি সহ এবার বাকি দলগুলো বুঝছে। আমি ফয়জুল হাকিম ভাই লালা ভাইকে একটা অনুরোধ করব, তার একজন তরুণ সহযোদ্ধা হিসাবে, যে আমরা সব রাজনৈতিক দলগুলোকেও ডাকবো যে দেশের সংস্কার কি করবেন পরের কথা, আপনারা বারকে দখল করার প্রবণতা থেকে মুক্ত হবেন কিনা, আপনাদের সব আজ্ঞাবহ হতে হবে সবকিছু। এই চিন্তা থেকে বেরিয়ে এসে এই হলটা, যার নামে শামসুল হক চৌধুরী হল, উনি স্বাধীনভাবে ছিলেন বলেই ওই সময় সব দল ওনার কাছে পরামর্শ নিতে আসতো, তদানীন্তন গণতান্ত্রিক দুই নেত্রী সব। কাজে আমাদের এই আন্দোলনে আপনাদের সমর্থন চাই, এবং আমি মনে করি এটাও আমাদের জুলাই 36-এর গণবিপ্লবের আকাঙ্ক্ষার সঙ্গে অত্যন্ত সঙ্গতিপূর্ণ। এবং সবশেষে আমি মনে করি বাংলাদেশ গড়তে গেলে, সত্যিকার অর্থে বিপ্লব টিকিয়ে রাখতে গেলে বা বিপ্লবের পথে এগুতে গেলে, প্রখ্যাত সব্যসাচী সাহিত্যিক হুমায়ুন আজাদের বিখ্যাত কবিতার কয়েকটি লাইনের মতো মানুষ হতে হবে। কবিতার কোট, আমি মাংসের টুকরো থেকে দূরে ছিলাম না, ওরা এক টুকরো বাসি মাংস পাওয়াকে মনে করতো সাফল্য, আমি মাংসের টুকরো থেকে দূরে ছিলাম, এটা ওদের সহ্য হয়নি। ওরা পিঠে কুচকে মনে করতো পদক, আমি তার
আমি তার বদলে ছুরিকাকে স্বাগত জানিয়েছিলাম, এটা ওদের সহ্য হয়নি। ওরা নতজানু হওয়ার ওরা দৃঢ়ভাবে দাঁড়ানোর বদলে নতজানু হওয়াকে মনে করত বিজয়ের কাজ। আমি নতজানু হওয়ার বদলে চোখে চোখ রেখে শাসকের সঙ্গে তাকিয়েছিলাম, এটা ওদের সহ্য হয়নি। ওরা হাতে পায়ে লোহার শেকল পরতো, আমি গলায় লোহার শেকল পরেছিলাম বলে এটা ওদের সহ্য হয়নি। আমি ভুল সময়ে জন্মেছিলাম, আমার সময় এখনো আসেনি। তা আমার মনে এরকম সাহসী ব্যতিক্রমী মানুষ যদি আমরা গড়তে না পারি, কোনো আন্দোলনের সাফল্য ধরে রাখতে পারবো না। জুলাই 36-এর গণবিপ্লব সহ 52 থেকে সকল পর্যায়ের সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।